সংক্ষেপে অর্ণবদার কাছে যাব যে এন্টালি ওয়ার্কশপের আমি এই অনুষ্ঠানের শুরুতে চিঠিও দেখালাম যে রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রীকে তারা চিঠি দিয়ে জানাচ্ছেন যে লেবার কস্ট ধরে শুধু ইনস্টলেশন বাদ দিয়ে তিনি ৯,৬০০ এতে এই স্তম্ভটি করে দিতে পারবেন। তো এটা কি কোথাও, আমি দুর্নীতি ইত্যাদি তদন্ত সাপেক্ষ বিষয়টা যদি ছাড়ি, যে এই রকম কলকাতা পুরসভার সংযুক্ত এন্টালি ওয়ার্কশপ কাজটা পেলে সংশ্লিষ্ট বহু মানুষের একটা উপকার হতো। কলকাতা পুরসভা যাদের এবং ঘোষিত এই রাজ্য সরকারের নীতি হচ্ছে যে বিলগ্নীকরণের বিরুদ্ধে, এন্টালি ওয়ার্কশপে কাজটা না দিয়ে বাইরের ভেন্ডারকে দেয়া হচ্ছে, এটা কার পক্ষে যাচ্ছে? না না, এটা তো স্বাভাবিক পয়সা রোজগারের জন্য। এসব বলে লাভ আছে? ভেন্ডার পয়সা রোজগারের জন্য ৫ লাখ টাকার কম করে দেওয়া হয়েছে এবং পয়সাটা বললাম, বারে বারে বলছি, এটা একটা জায়গায় পার্টিকুলার জায়গায় জমা হবে এবং জমা হয়ে তার ভাগ বাটোয়ারা হবে। এ সম্বন্ধে দুর্নীতির সঙ্গে কোনো মানে এটা মানে অন্য কোনো চিন্তা করো না যে এতে কেন, বাইরেও তো দিতে পারত। ৫ লাখ ১ টাকা করে দিল না কেন? তাহলেই তো টেন্ডার ডাকতে হতো। টেন্ডার অ্যাভয়েড করে নিজস্ব লোককে দিয়ে সেখান থেকে ভাগ বাটোয়ারা হবে, এটাই হলো পারপাস, অন্য কোনো পারপাস নেই এখানে। আমি বারে বারে তারক সিংকে বলছি, আজকে তারক সিং কোথায়? যে লোকটি প্রশান্ত চ্যাটার্জির বিরুদ্ধে এত লড়াই করলো, সে আজকে চুপ কেন? আর আমি বারে বারে আবার বলছি, দেখো, উনি সেদিনও বলেছেন মুখ্যমন্ত্রী যে কোলগেট কেলেঙ্কারিকে ধামাচাপা দিতে নাকি এফডিআই করা হয়েছে। তার মানে উনি কেলেঙ্কারির বিরুদ্ধে ভয়ানকভাবে সরব। আজকে কংগ্রেসের তো আমরা খুব জোচ্চোর, ঠিক আছে, কালমাডিকে তো জেলে আছে, আমরা কোনো প্রোটেকশন দিইনি। এ রাজা জেল খেটে এলো, এখনো প্রমাণ হয়নি, কিন্তু কানিমজি জেল খেটে বেরিয়েছে, কোনো প্রমাণ হয়নি কিন্তু দুর্নীতি। তো মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন কেন? স্ট্রেটওয়ে বলুন, ওনার ভাবমূর্তি, যে ভাবমূর্তির মাধ্যমে উনি এসেছেন সেটা মানে সাদা রাখতে ওনার উচিত ইমিডিয়েট শোভনকে সরিয়ে দেওয়া। নইলে এই দুর্নীতির দায় যেমন অনেক ক্ষেত্রে আমাদের মনমোহন সিংয়ের ঘাড়ে চেপে যাচ্ছিল, তেমনি এর ঘাড়েও, ওনার ঘাড়েও কিন্তু চাপবে। এবং আমি কখনোই চাই না, আমি বেসিক্যালি অ্যান্টি কমিউনিস্ট, আমি চাই না যে কোনো একটা কমিউনিস্ট এসে প্রমাণ করে দিক যে মমতা ব্যানার্জি দুর্নীতির সঙ্গে যুক্ত। আমি কথা বলবো, একটা তথ্য যেমন হচ্ছে, আমাদের মুলতুবি প্রস্তাব যেদিন আমরা তুলেছিলাম, সেদিন এমআইসি দেবাশিস কুমার তিনি কতগুলো নির্দিষ্ট পৌরসভা ধরে আর কি বলেছিলেন যে ট্রাইডেন্ট লাইট পিছু কত খরচা হয়েছে ইনস্টলেশনে। টোটাল খরচা কোথাও ২০,০০০, কোথাও ১৭,০০০, কোথাও ১৮,০০০, কিন্তু যেটা বলেননি, সল্টলেক পৌরসভা এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে তাতে সবচেয়ে কমে করেছে ১৫,২৪০। তাহলে রাজ্য সরকারের কাছেও কিন্তু এই প্রশ্ন থাকছে যে এক একটি শহরে এক এক জায়গায় ট্রাইডেন্ট লাইটের ইনস্টলেশনের খরচা এক এক রকম কেন? এক। দুই হচ্ছে এন্টালি ওয়ার্কশপের কথা হলো, এন্টালি ওয়ার্কশপে ৩,১৫০ টাকা পার পিস বাতিস্তম্ভ পাওয়া যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে ৫,৯১৮ টাকা দিয়ে কিন্তু বাতিস্তম্ভ কেনা হয়েছে বাইরে থেকে। শোনা যায় যে এমআইসিদের একটা বৈঠক হয়েছিল, সেখানে এমআইসিরা এই বিষয়ে আলোচনা করতে রাজি হননি। এই দায়ভার মেয়র হরিচরণ করছিলেন, এমআইসিরা তারক সিং তার মধ্যে ছিলেন, অতীন ঘোষ ছিলেন। এটা শোনা যায় যে তারা এই বিষয়ে আলোচনা চাননি। সেটা এখন এমআইসির ভেতরে কি হয়েছে বলতে পারবো না, কিন্তু যেটুকু বলতে পারি, সব কথা তো সব জায়গায় বলা যায় না, কিন্তু এইটুকু বলতে পারি যে এমআইসির অভ্যন্তরেও, মানে যার কথা আপনি বারবার বলছেন, সবটা মিলিয়ে এমআইসির অভ্যন্তরেও বিভিন্ন এমআইসির সদস্যদের বিভিন্ন ধরনের মতামত এই ট্রাইডেন্ট লাইটকে কেন্দ্র করেই আছে, যেটা হয়তো তাদের রাজনৈতিক বাধ্যবাধকতায় তারা সামনে এসে বলতে পারছেন না, কিন্তু আছে। এই যে নীল সাদা রং হয়েছে, কোনো টেন্ডার হয়েছে? কোন দোকান থেকে কেনা হয়েছে জানা গেছে? সারা ভারত, পশ্চিমবঙ্গ নীল সাদা রং হচ্ছে, কোনো টেন্ডার হয়েছে? এরপর তো আরেকখানা কেলেঙ্কারি বেরোবে। কার দোকান থেকে কেনা হয়েছে? শোনা যাচ্ছে বাংলা ইংরেজি স্টেটসম্যান কাগজে তরুণ গোস্বামী বলে এক সাংবাদিক স্ট্রেটওয়ে মুখ্যমন্ত্রীর আত্মীয়র ওপর চার্জ করেছেন। মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিল না যে না ভাই আমার পরিবারের কেউ জড়িত না, মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেই। আজকে যখন সঞ্জয় গান্ধীর ব্যাপারে যখন মারুতি কেলেঙ্কারি হই হচ্ছে, কিছু কেলেঙ্কারি করেননি, ইন্দিরা গান্ধী উত্তর দেননি, উত্তর দিতে বাধ্য হয়েছিলেন পার্লামেন্টে। যখন বোফোর্স কেলেঙ্কারি এত হই হলো, আলটিমেটলি প্রমাণ হলো না, রাজীব গান্ধী দাঁড়িয়ে উত্তর দেননি। তো এখন মমতা ব্যানার্জির দায়িত্ব, যখন এই ধরনের অভিযোগ উঠেছে তার পরিবারের নামে,
তখন ওনার দায়িত্ব যে নীল সাদা রঙের যে টেন্ডার হয়েছে কি হয়নি এটা নিয়ে ডাইরেক্টলি আসা উচিত সারা পশ্চিমবঙ্গ ব্যাপী। এটা কিন্তু শুধু পুরো কলকাতা পুরসভা নয়, পুরসভার বাইরেও নীল সাদা রং হচ্ছে। এই রংটা কোথা থেকে কেনা হচ্ছে? আপনার ট্রাইডেন্ট লাইটের ক্ষেত্রেও কেন এক একটা পুরসভা এক এক রকম রেট হবে? এই এক একটা পুরসভার এক এক রকম রেট বোধহয় বাস স্ট্যান্ডের ক্ষেত্রে হয়েছে, যে নানা বাস স্ট্যান্ডের নানা মূল্যর আমরা পাচ্ছি, কিন্তু সে কাহিনী অন্য একদিন। আপাতত আমাদের দ্বিতীয় পর্বে আমাদের ঢুকতে হবে, সেটা হচ্ছে কমিটিতে থাকবেন কিনা, রেলের কমিটিতে থাকবেন কিনা বিদ্যুৎজনেরা। 2009-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায় দেশের রেলমন্ত্রী হন, তিনি একাধিক কমিটি করেন এবং এই রাজ্যের যারা কৃতি মানুষ, শিল্পী, সাহিত্যিক, বিদ্যুৎজন, তাদের সেই কমিটিগুলোতে তিনি নিয়ে আসেন। মুকুল রায় তারপরে রেলমন্ত্রী হন। এবার মুকুল রায় রেলমন্ত্রীর থেকে পদত্যাগ এবং ইউপিএ 2 থেকে তৃণমূল কংগ্রেসের সমর্থন প্রত্যাহারের পর এই বিদ্যুৎজনেরা কি থাকবেন রেলের এই কমিটিগুলোতে? থাকা উচিত, নৈতিকতার প্রশ্ন, এবং তারা কি করবেন আমরা দ্রুত দেখে নেব এই বিষয়ে উদ্ভূত বিতর্ক। 2009 সালে ইউপিএ 2 আমলে রেলমন্ত্রী হয়েই রেলের স্বাচ্ছন্দ্য এবং যাত্রী পরিষেবা কমিটি ঢেলে সাজান মমতা বন্দ্যোপাধ্যায়। হেরিটেজ অ্যান্ড কালচারাল কমিটি নামে নতুন একটি কমিটিও তৈরি করেন। পরিবর্তনপন্থী হিসাবে পরিচিত বিদ্যুৎজনেদের এই কমিটিগুলিতে জায়গা করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ইউপিএ ছেড়ে বেরিয়ে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, নৈতিকতার খাতিরে বিদ্যুৎজনেরা কি এবার কমিটিগুলি থেকে ইস্তফা দেবেন? কিন্তু এখনও সেই পথে হাঁটেননি তারা। উল্টে নানা সময়ে নানা যুক্তির অবতারণা করা হচ্ছে। তৃণমূলের একাংশের যুক্তি, নিয়োগ তো মমতা বন্দ্যোপাধ্যায় করেননি, তা করেছেন রাষ্ট্রপতি, তাহলে বিদ্যুৎজনেরা পদত্যাগ করবেন কেন? কিন্তু রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, তখন কেন্দ্রে ইউপিএর শরিক ছিল তৃণমূল, তাই মমতার অনুরোধ মেনে রাষ্ট্রপতিকে সুপারিশ জানানো হয়েছিল। সেই মতো নিয়োগে অনুমতি দেন রাষ্ট্রপতি। কিন্তু এখন তো তৃণমূল ইউপিএতে নেই, তাহলে কিসের ভিত্তিতে রেলের কমিটিতে থাকবেন বিদ্যুৎজনেরা? নীতিতে বাঁধবে না, নাকি এটা শুধুই গাছেরও খাবো আবার তলারও কুড়াবো? তবে এসব যুক্তির ধার ধারতে রাজি নন যাত্রী স্বাচ্ছন্দ্য কমিটির চেয়ারম্যান, মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভা প্রসন্ন। কিন্তু পদত্যাগ না করার পেছনে যুক্তি কি? শুভা প্রসন্ন অবশ্য একটা যুক্তিতে আটকে থাকতে নারাজ। নানা সময়ে নানা যুক্তি তাঁর গলায়। এটা কোনো লাভজনক ব্যাপার নয়। সুতরাং আমরা যেটুকু যা করছি, আজকেও যেটুকু যা করছি বা ভবিষ্যতেও যেটুকু যা করছি, শুধুমাত্র দেশকে ভালোবাসি বলে। নিশ্চয়ই একটা টেনিওর আছে এবং নিশ্চয়ই যখন নতুন মন্ত্রী এসেছেন তারা আবার নতুন কমিটি তৈরি করবেন। যতক্ষণ না কমিটি করছেন ততক্ষণ হয়তো নামে আছি, কিন্তু মনে বা হৃদয়ে নেই। যেমন আমি ব্যক্তিগতভাবে এটা 2 মাস আগে ডাকা যে মিটিং, সেটা কালকে আমি গেছি। রেলের ক্ষেত্রেও আমি প্রথমেই বলেছিলাম, আমি নিশ্চয়ই যদি কোনোভাবে দেশের কিছু কাজ আমার পরামর্শে কিছু ভালো কিছু হয়, বিশেষ করে তোমার মন্ত্রিসভা, তুমি অনেক কিছু ভাবছো, তাতে যদি আমি সাহায্য করতে পারি আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো পয়সা নেব না। আমি বলেছিলাম যদি সেটা আইনগত কিছু হয় আমি 1 টাকা গ্রহণ করব, কিন্তু সেই 1 টাকা নেওয়া হয়নি। কখনো বলছেন পদ অলাভজনক, কখনো বলছেন কমিটিই আর নেই। তাহলে একবার দেখে নেওয়া যাক শুভা প্রসন্নর কথা অনুযায়ী যে পদ অলাভজনক তাতে থাকলে কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। যাত্রী স্বাচ্ছন্দ্য এবং যাত্রী পরিষেবা কমিটির চেয়ারম্যানের সাম্মানিক মাসিক 10,000 টাকা, সদস্যদের সাম্মানিক মাসিক 8,000 টাকা। কমিটির কাজে ট্রেনে বাতানুকূল প্রথম শ্রেণীতে নিখরচায় ভ্রমণের সুবিধে, ব্যক্তিগত কাজে স্ত্রীকে নিয়ে ভ্রমণ করলে নিখরচায় বাতানুকূল দ্বিতীয় শ্রেণীতে যাতায়াতের সুবিধে, রেলের কাজে বাইরে গেলে হোটেল কিংবা অতিথিশালায় নিখরচায় থাকা খাওয়ার সুবিধে। আর যদি ধরেও নেওয়া হয় যে শুভা প্রসন্ন সুযোগ সুবিধা নেন না, তাহলেও বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, যে কেন্দ্রের বিরুদ্ধে রাস্তায় নেমে তারা প্রতিবাদের ঝড় তুলছেন তারই রেল মন্ত্রকের কমিটিতে থাকা কি নীতিবিরুদ্ধ নয়? এই সমাজের কাছে ধান্দাবাজরাও চিহ্নিত হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এলে, ক্ষমতাসীন হলে, তারপরে এই পিকচারটা বদলাবে। এটা হলো না। এটার থেকেই আমি সিদ্ধান্ত নিচ্ছি যে এই রাজনীতি চলবে না, কিছুতেই চলবে না। দ্বিচারিতা বটেই যে আমি এটা আরেকটা কথা, একটা মলাটে যে কথাটা বলা হচ্ছে যে দেশকে ভালোবাসি। আচ্ছা, দেশকে ভালোবাসার যারা কমিটিতে আছেন তারাই দেশকে ভালোবাসেন, আর কেউ দেশকে ভালোবাসে না। এবার অদ্ভুত ব্যাপার। আর তার চেয়ে অদ্ভুত ব্যাপার যে আমি বেতন পাই না। আচ্ছা, বেতন পাওয়ার সঙ্গে এটা সম্পর্ক কোথায়? আমি যখনই কোনো কমিটিতে যাব, সরকারি কমিটিতে যাব,
সরকারি কমিটির থেকে আমি অ্যাডভাইসার হিসেবে যখন তখন পাবো, এমন কিছু টাকা আমরা সেখানে দক্ষিণা এসে পান, দক্ষিণার কথাটা ব্যবহার করা, দিস ইজ দ্য টার্ম। যদি একটা কমিটি করতে হয় সেইটা বিশেষজ্ঞদের কমিটি হওয়াই বাঞ্ছনীয়। এই যে কমিটিগুলো, এগুলো তো অ্যাডভাইসারি কমিটি, আর রেলওয়ে অ্যাডভাইস দেওয়ার জন্য প্রচুর লোক আছেন। আসলে রেলওয়ে এমন একটা জিনিস যে দিনে প্রায় 2 কোটির বেশি লোক সেখানে চলে, সেখানে সুতরাং রেলওয়েকে উপদেশ দেবার মতো বা রেলওয়েকে সাজেশন দেওয়ার মতো অনেক ফোরাম আছে এবং অনেক জায়গা থেকে খুব ভালো ভালো সাজেশনও আসে। সুতরাং তার জন্য একটা মানে আমি বলবো যারা বিশেষজ্ঞ নন তাদের একটা কমিটি নিলে কাজ কতদূর হবে আমার পার্সোনাল ব্যাপারে সন্দেহ আছে। কিন্তু কেন এভাবে নিজের সিদ্ধান্তের সপক্ষে এক একদিন এক এক রকমের যুক্তি দিতে হচ্ছে রেলের কমিটিতে থাকা বিদ্যুৎজনেদের একাংশকে? মন যদি না থাকে তাহলে সশরীরে কমিটিতে থাকারই বা প্রয়োজনীয়তা কোথায়? বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। তবে কি বিভিন্ন মহল থেকে ওঠা সমালোচনার ঝড়ে বিভ্রান্ত হয়েই এই যুক্তি হাতড়ানোর চেষ্টা? এবিপি আনন্দ। সমিতদা, তোমার কাছে আসবো, যেহেতু রেলের যাত্রী স্বাচ্ছন্দ্য কমিটি তুমি অন্যতম সদস্য। একটু হ্যাঁ, কাকেদের না দেখবে ভয়ানক স্ট্যামিনা। আমি দেখেছি আমার বাড়িতে খাবারেতে কাক আসে রান্না করে, সে মাংস কোনো মতে তুলে নেবার চেষ্টা, যতই অপমান করি তারাই আবার ফিরে ফিরে আসে। এখন কাকেদের আবার চামড়া জানো তো পৌঁছানো যায় না, ওপরে এত পালক ফালক থাকে, তুমি যতই বেঁধো কাকে পৌঁছানো যায় না। তা শুভপ্রসন্ন কাকে আমি ওনাকে বলি সম্মান থাকতে উনি ছেড়ে দিন, নইলে কাকের চরিত্র হয়ে যাবে সম্মান থাকতে থাকতে। প্রথম কথা, আমার খুব অবাক লাগছে যারা এই কমিটির লোকজন নিয়ে হাসি ঠাট্টা করছেন। তার কারণটা হলো তাদের এটুকু বোঝা উচিত, এই কমিটিতে যারা আছেন, যদি কমিটিতে নাও থাকেন, তারা কিন্তু যে যার কাজে দীর্ঘদিনের পরিশ্রমে তার জায়গাটা করেছেন। সুতরাং তাদেরকে এবং বামফ্রন্টের মতো একটা সরকারকে সরানোর কাজে তারা যেভাবে লড়াই করেছেন সেটাকেও স্যালুট করা উচিত। এক মিনিট, আর সমিতা যোগ করতে চাইবো যে পরিবর্তন চাই বলার আগেও তাদের যথেষ্ট নাম ডাক ছিল, তারা যথেষ্ট কৃতিমান, যথেষ্ট এটা নিয়ে আমার মনে হয় কারোর সন্দেহ নেই। সুতরাং সমস্ত ব্যাপারটাকে এত হালকা চালে দেখে যে গতকাল কি গত পরশু কি 2 দিন আগে একটা সরকার থেকে একদল সাপোর্ট তুলে নিয়েছেন, নিশ্চয়ই যারা কমিটিতে আছেন তারা চিন্তাভাবনা করছেন। এটা এমন নয় যে 5 মাস হয়ে গেছে। এবং আমি আমারটা বলি, আমি রিজাইন করার জন্য একেবারেই প্রস্তুত। আমি খালি ওয়েট করছি, যেহেতু সুভাদা আমাদের চেয়ারম্যান, সুভাদা আমাকে যেদিনই বলবেন, আমি আবারও বলছি আমি একেবারেই প্রস্তুত। কিন্তু সুভাদাকে নিয়ে হাসি ঠাট্টা করা, তোমার ওপিনিয়ন নেই? না, আমি বলছি আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমি বলেই দিলাম, আমি তো বলেই দিচ্ছি আমি রিজাইন করার জন্য প্রস্তুত। এটা আমার ওপিনিয়ন। 1 মিনিট, তোমাকে আমরা সবাই একটা সম্মান নিশ্চয়ই আমার সুভাদাকেও আমি সম্মান করি, সেই জায়গাটা বুঝতে হবে। দ্বিতীয়ত, এবং সুভাদা যদি এটা দেখি লং টার্ম সুভাদা কি নেন, তখন আমার একটা আলাদা ডিসিশন ডেফিনেটলি আমি নেব, কিন্তু আমি সেই স্পেসটা দেবো। দ্বিতীয়ত, আজকে কোনো একটা খবরের কাগজে আমি দেখলাম যারা এই কমিটিতে আছেন কোথা থেকে হেয় করা হচ্ছে এই লোকগুলোকে, এবং এটা একটা ডেলিভারেটলি করা হচ্ছে, আমি বিশ্বাস করি এই সমস্ত লোকগুলোকে হেয় করার। লেখা হয়েছে সমস্ত লোক নাকি 50,000 টাকা করে বেতন পান, গাড়ি পান, আরও কত কি কি পান এবং কি কি ফেসিলিটিস পান। যে সাংবাদিক এই সাংবাদিকতা করেছেন, আমি তার কাছে বিনীতভাবে জানতে চাই উনি একটা ডকুমেন্ট দেখান। তুমি নাও না সবাই জানে। না, আমি বলছি তুমি নাও না, জানে না, সুভাদাও নেন না, হরদা নেন না। সুতরাং তাহলে কিন্তু যখন লেখাটা হচ্ছে তখন মনে হচ্ছে এরা কত টাকা নিয়ে নিচ্ছে, এরা গাড়ি নিয়ে কোথায় কোথায় চলে যাচ্ছে। আমি এটা বলতে চাই প্রকাশ্যে সাধারণ মানুষকে, এটা পুরোটাই একটা বিভ্রান্তিকর একটা খবর। আমি ইনফ্যাক্ট যখন দিল্লিতে মিটিংয়ে যাই বা গেছি কয়েকবার, কারণ আমি তো সবার শেষে জয়েন করেছি ওখানে, যে কবারই আমি মিটিংয়ে গেছি, আমার বাড়ি থেকে শিয়ালদা স্টেশন নিজের গাড়ি, শিয়ালদা স্টেশন থেকে নিজের বাড়ি নিজের গাড়ি, হ্যাঁ স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস আমাদের দিল্লি পৌঁছে দিয়েছে, এবং
তার হেক্টিক মানে ট্যুরটা ভাবুন, আজকে বিকেলে আমি উঠছি, কালকে সকাল 10টায় পৌঁছচ্ছি, 11টা থেকে মিটিং করছি, 2টোর সময় মিটিং শেষ হচ্ছে, 4টের সময় ওই রাজধানীতে। এই যে পরিশ্রমটা সেটা কিন্তু কেউ দেখছেন না। কিন্তু খাতিরও ক্ষমতা এবং কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। আমি না না আমি কে খাতির করছি? তো ট্রেনে খাতির যদি করতে তাহলে তো অরুণাবোধা এইভাবে ব্যঙ্গ করতেন না, পরিষ্কার কথা। সুতরাং এখানে ব্যঙ্গ, এখানে আমি তোমায় করছি না, এখানে অবজ্ঞা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এটা একটা থ্যাঙ্কলেস জব। এবং সুভাদা যেটা বলার চেষ্টা করলেন যে আমরা ভালোবেসে, হ্যাঁ আমাকেও যখন ডাকা হয়েছিল আমি চিন্তা করেছিলাম আমি যাবো কিনা, কিন্তু সত্যিই মনে হয়েছিল ঠিক আছে আমার নিজের কাজ বাদ দিয়ে, যখন আমরা তো সমালোচনা করি যে এইটা হয়নি, ওইটা হয় না, এটা খারাপ, আমরা যেমন স্কাল্পচার এটা খারাপ, এই শহরে একটা স্কাল্পচার নেই। এবার যখন সরকার থেকে একটা স্কাল্পচার ওয়ার্কশপ হচ্ছে, আমাকে যখন ডাকা হলো, এবার আমি কি বলবো আমি করবো না? তাহলে আমার বলা উচিত যে আমি করব, আমি করে দেখিয়ে দেবো যে সত্যি আমরা এটা কাজটা করতে পারি। শাওলি মিত্র কি করলেন? উত্তরটা শাওলিদি দেবেন। আচ্ছা, আমার উত্তরটা উনি কিন্তু 50,000 টাকা আমি শাওলিদির উত্তরটা দিতে পারবো না, কারণ এটা উচিত নয়, এটা উচিত না। ওনাবদ এখানে আমি যোগ করি, আজকে শুভা প্রসন্ন সাংবাদিক বৈঠক করেন একটা তার বাড়িতে, সেখানে তিনি বলেন যে 8,000 হচ্ছে কাঠামোগত, সেটা উনি নেন না, আরও অনেক সদস্য নেন না। আর উনি বলেন যে 50,000 যেটা শোনা যাচ্ছে সেটা কাঠামোর বাইরে, সেটা অন্য কমিটিতে, ওর কমিটিতে কেউ 50,000 নেই, এবং সেটা ওর কমিটিতে যেটা হয়েছে সেটা হচ্ছে সংসদের নিয়ম মেনে সেটা 8,000 টাকা। 1 নম্বর। সমিতদাকে আমি যোগ করতে চাইবো যে শুভা প্রসন্ন আজকে বলেছেন যে পদত্যাগ করার কোনো প্রয়োজন নেই, পরের কমিটি হলে আপনি ডিসলভ করে যাবেন, তিনি মানসিকভাবে নেই, যার ফলে উনি করছেন না। আপনি কি করবেন? 1 নম্বর। আমি প্রথমে বলছি আমি মানসিকভাবে প্রস্তুত রিজাইন করার জন্য। সাথে, কারণ সুভাদা যেহেতু আমাদের চেয়ারম্যান, আমি এটা তো আমার ছেলে খেলা নয়, হঠাৎ রাগ করলাম, হঠাৎ এটা আমরা করতে পারি না। আমাকে যখন একটা কমিটিতে একটা রেসপন্সিবল জায়গায় আমাকে ইনভাইট করা হয়েছিল, আমাকে তো ইনভাইট করা হয়েছে, আমি নিশ্চয়ই কোথাও অ্যাপিল করিনি আমাকে এই কমিটিতে নিন সেই কমিটিতে নিন, আমার মনে হয় না কেউ করে, বা আপনারাও নিশ্চয়ই কোথাও করেননি। আপনাদের ইনভাইট করলে তখন আপনি ডিসিশন নেবেন। সুতরাং এখানে যখন একটা সিরিয়াস কমিটিতে যখন আমাকে ইনভাইট করা হয়েছিল, আমি ছাড়ার আগে 10 বার নিশ্চয়ই ভাববো, এবং যে আমার চেয়ারম্যান তার সাথে আমি কথা বলবো। কিন্তু সমিতা, যে আপনি যার আমন্ত্রণে গেছিলেন তিনি এবং তার পরবর্তী সময়ে যিনি রেলমন্ত্রী, তিনি বলেছেন যে এই সরকার দুর্নীতিগ্রস্ত ইত্যাদি ইত্যাদি, সেই সরকার ছেড়েই চলে এসছেন। তাহলে কি মানে যেহেতু এটা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট বলছি, সেই সরকারের আন্ডারেই আমি থাকবো? আমি কখনো বলিনি, আমি একবারও বলিনি, আমি ঘটনাটা বারবার করে বলছি। এইটা ঘটেছে দিন 5 এবং এটা এমন নয় 15 দিন হয়ে গেছে, এমন নয় 7 মাস হয়ে গেছে, এমন নয় 5 বছর হয়ে গেছে। আমি আবারও বলছি, আমি এটা ছাড়ার জন্য মেন্টালি প্রস্তুত, আমি হৃদয় থেকে ছাড়তে চাই এবং ছাড়বো, সেটাও আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমি আরেকটা জিনিস আমি যাব সবার কাছে একটু বলি, আমি যেটা হচ্ছে আমার একটাই বিষয় বলবার, এখানে সমীর বাবু আছেন, উনিও বললেন, শুভা প্রসন্নর বক্তব্য শুনলাম, একটা কথা খুব পরিচিত ছিল, আমরা বারবার শুনেছি এই টিভি চ্যানেলগুলোতে, দলদাস কথাটা। ওনারা তো নিজ দাস, দলদাস নন। যিনি দলদাস হবেন না তিনি তো নিজ দায়িত্বেই অসম্মানজনক জায়গায় থাকবেন কেন? তিনি ছেড়ে দেবেন। আমরা রাজনৈতিক দলের লোকেরা আমাদের কিছু বাধ্যবাধকতা আছে, ওনাদের তো বাধ্যবাধকতা নেই।